কোনো ঘটনা বড় আলোড়ন তুলে তারপর দ্রুত হারিয়ে যায়, কোনো আলোড়ন আরো বড় আলোড়নের নিচে মুখ থুবড়ে পড়ে। চায়ের কাপে ঝড় বা রাজনীতির টেবিলের উত্তেজনাও প্রতিদিন নতুন গতি পায়। আবার কোনো ঘটনা কোথাও স্থান পায় না, না মানুষের মুখ, না চায়ের কাপ, না রাজনীতির টেবিল বা টেলিভিশনের গোল টেবিল। ঘটনাগুলো শুধু কারো ব্যক্তি জীবন বা পরিবারকে তছনছ করে দিয়ে যায়, তাতে আর কারো কিচ্ছু যায় আসে না। তালাশের এবারের পর্বের নাম সুখীদের গল্প। এ গল্পে হয়তো আপনার আমার মতো অনেকেরই কিচ্ছু যাবে আসবে না। দৃশ্যটা সুন্দর, শিশুরা দেশপ্রেমের গান গাইছে, মনের ভেতরে তারা দেশপ্রেমের বীজ বুনছে। কিন্তু এই সুন্দর দৃশ্যের মধ্যে ভিন্ন একটি ঘটনা লুকিয়ে আছে। সেই ঘটনা দিয়েই সুখীদের গল্পের শুরু। আবার তাহলে গানের দৃশ্যে ফিরে যাওয়া যাক। গানের ক্লাস, প্রায় অর্ধশত শিশু গান শিখছে। এই শিশুদের মধ্যে একজনের কোলে আরেক শিশুর পা নজর কাড়ল। শিশুর কোলে শিশু কেন, কার শিশু, এমন কিছু প্রশ্ন এসে গেল। যে শিশু আরেক শিশুকে কোলে নিয়ে বসে আছে, তার কাছ থেকে কি এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে? কমলাপুরে পাই, কমলাপুর রেল স্টেশন। আমাদের রেস্কিউ টিমরা প্রতিদিন এই ধরনের বাচ্চাদেরকে কুড়ানোর জন্য রাস্তায় ঘোরাফেরা করে। এই মা শিশুর নাম সুখী, আসল নাম নয়। কিছুদিন আগেও তার ঘরবাড়ি ছিল কমলাপুর রেল স্টেশন। এই সুখীদের সবাই পথ শিশু নামেই জানে, কেউ কেউ বলে পথকলি। হয়তো তারা একসময় ফুটবে, বিকশিত হবে, তাই এমন নামকরণ। কিন্তু সব ফুল কি ফোটে? না, ফোটে না বলেই এই সুখী নামের মাত্র 13 বছর বয়সী শিশুটির কোলে 1 বছর বয়সী সন্তান, তারই সন্তান। বাচ্চাটা যেন অন্যান্য 8-10টা বাচ্চার মতো বড় হয়ে ওঠে, আমরা সংগঠন হিসেবে এতটুকু করার সমর্থ রাখি। বাদ বাকিটা আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র এটা নির্ধারণ করবে যে তার পরিচয় কি হবে। সুখীর সন্তানের বাবার পরিচয় বের করাটা সামাজিক দায়বদ্ধতা কিনা তা আমরা জানি না। এ ধরনের ঘটনা সাধারণত আলোর নিচের অন্ধকারে লুকিয়ে থাকে অথবা হারিয়ে যায়। একটু আগে আপনারা যে সুখীর গল্প শুনেছেন, তার মতোই আরেকটি ঘটনা এসেছে তালাশ টিমের কাছে। কাকতালীয় ব্যাপার হলো, তার নামও সুখী। সুখীদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের কিছু ব্যবস্থা থাকে। শিশুদের পরিবেশ ও অধিকার রক্ষায় কাজ করে অনেক বেসরকারি সংস্থাও। আসমা নামের এই তরুণী একটা বিপদে পড়েছে। আমি 1টা থেকে 2টা পর্যন্ত ঘুমাইছিলাম, এরকমটা হবে। তো এই টাইমটার মধ্যেই সে মিচিং। আসমার যে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার নামও সুখী, বয়স 14 বছর। 1টার দিকে এসে আমার দরজার এখানে বুলুক দেয়, তা আমি বলি যে বসো, তাও বসেনি। তারপরে যে কোথায় গেছে, কখন বের হয়েছে সেটা আমি দেখিনি। রাজধানী পল্লবী থানা। সুখীকে খুঁজে পেতে পুলিশের সাহায্য নিতে এসেছে আসমা। আমি নিশ্চিত যে ওই ছেলে চলে যাচ্ছে, যেহেতু তার সে ম্যাচুর না, এই কারণে সে সাইকেল যাক আর জোর করে নেবে, সেটা কিডন্যাপের পর্যায়ে আমরা নিই। পুলিশের এই কর্মকর্তার কাছ থেকে সহযোগিতার আশ্বাস পেল আসমা। এরই মধ্যে সুখীর জীবনের আরো কিছু ঘটনার খবর এলো তালাশ টিমের কাছে। এর আগেও একবার অপহৃত হয় সুখী। মামলা আছে এ ব্যাপারে। মামলার এজাহারে উল্লেখ আছে, সুখীকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানা এলাকা থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালীরা। ওই মামলার সূত্র ধরে অনুসন্ধান শুরু করল তালাশ টিম। গন্তব্য বাগেরহাট। বাগেরহাটের মোরেলগঞ্জের ভাইজোড়া গ্রামে গিয়ে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে পাওয়া গেল। তাকে সবাই আনোয়ার মাস্টার নামে চেনে। আনোয়ার মাস্টারের মেয়ের জামাই বেশ কিছুদিন ধরে নিখোঁজ। ঘটনা কি? আসলে কোথায় গেছে তা বলতো আমাদের লোক যোগাযোগ নেই। সোহাগ, আনোয়ার মাস্টারের মেয়ের হারিয়ে যাওয়া জামাই। এই হারিয়ে যাওয়া জামাইয়ের চারিত্রিক সনদও পাওয়া গেল আনোয়ার মাস্টারের কাছ থেকে। এরা 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 হ্যাঁ, এইভাবে আমার ওই মেয়ে নিয়ে যদি ওই ভাইদের কাছে থেকে ওই হেন হইয়া বিবাহ টিবাহ করিয়ে বাচ্চা হবে এই সময় বের করছে।
আনোয়ার মাস্টারের মেয়ে আর নাতনি থাকে পাশের গ্রামেই। এই বাড়িতেই থাকে আনোয়ার মাস্টারের মেয়ে কারিমা। স্কুলে পড়ার সময় এই বাড়ির ছেলে সোহাগের সাথে প্রেমের সম্পর্ক হয় তার, তারপর বিয়ে। এখন তাদের ঘরে আছে এই কন্যা শিশুও। তালাশ টিমের উদ্দেশ্য কারিমার কাছ থেকে তার স্বামী সোহাগের অবস্থান সম্পর্কে তথ্য নেয়া। কুরবানির পর থেকে শুনছি ঢাকায় আছে, কিন্তু কোন জায়গায় আছে সেটা আমি জানি না। মনে হচ্ছে সোহাগকে খুঁজে পাওয়া কঠিন হবে। ঢাকায় তাকে খুঁজে পাওয়ার মতো কোনো সূত্র নেই তালাশ টিমের কাছে, তবুও চেষ্টা করে দেখতে হবে। আমার এই বোনের ছেলের ঘরের নাতি হেরে লইয়ে ছবি টবি তুলিয়ে বিজয় কৃষ্ণ করে শেষে মাইয়ে লই সামলাইতে না পারি হেরা ব্যাঙ্গালোর চলে গেছে। বউ আসলে হেডে লইয়ে চিনিবিনি করে আমার বাই ছেলে চিটিয়াং চলে গেছে। চিটিয়াং যাওয়ার পরে এরপর সেই বাইর ছেলে বউতে আর হেরে পাত্তা দেয় না, না দেওয়া হে বাই ছেলে বিষ খেয়ে মারা গেছে চিটিয়াং বইয়ে। তবে তার আগে সোহাগের ব্যাপারে থানা পুলিশের তদন্তে কি বেরিয়ে এসেছে সেটা জানার চেষ্টা করা যাক। মোরেলগঞ্জ থানায় গিয়ে কাউকে পাওয়া গেল না। তাই তালাশ টিম এ ব্যাপারে জানতে বাগেরহাট জেলার পুলিশ সুপারের কাছে গেল। যারাই ভুক্তভোগী তারা যদি আমার কাছে বলেন অথবা যদি আপনি মামলা নম্বরটা প্রোভাইড করেন, আমি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিব বলে আমি আশা করি। ঢাকায় সোহাগের অবস্থান কোথায় তা বের করা কঠিন, কিন্তু ভিন্ন একটি সূত্র থেকে চাকরির জন্য তৈরি করা সোহাগের জীবন বৃত্তান্ত পাওয়া গেল। জীবন বৃত্তান্তের এই ঘরে সে নিজেকে অবিবাহিত বলে দাবি করেছে। এই জীবন বৃত্তান্ত থেকে অনুসন্ধানের পথে আর একটু এগোতে পারল তালাশ টিম, কারণ এখানে তার মোবাইল নম্বর পাওয়া গেছে। একটা ব্যাপার ওলট পালট হয়ে গেল। এক সুখীর অপহরণকারীকে খুঁজতে গিয়ে আরেকজন হারিয়ে যাওয়া সোহাগকে খুঁজে পাওয়ার জন্য অনুসন্ধান শুরু করেছে তালাশ টিম। তাহলে কি আমরা ভুল পথে আছি? পথ ভুল নাকি সঠিক সেটা পরে বোঝা যাবে। আবার এক ঘটনার সাথে আরেক ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা সেটাও নিশ্চয়ই পরিষ্কার হবে। তবে অদ্ভুত ব্যাপার হলো তৃতীয় আরেকজন সুখীর সন্ধান পেয়েছে তালাশ টিম, যার ঘটনার সাথে আগের দুজন সুখীর ঘটনার কোথাও না কোথাও মিল আছে। তৃতীয় এই সুখীর সন্ধানে বরগুনা জেলার বামনা উপজেলার দিকে যাত্রা শুরু করল তালাশ টিম। ছনবুনিয়া ডৌয়াতলা আর রহমান আলিম মাদ্রাসা। এই মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সুখী। সুখী কি করে তা বলতে পারিনি। সুখী তো জানুয়ারির প্রথম অথবা 31 ডিসেম্বর আমাদের এখান থেকে বই নেছে, এরপরেও আসে না। বিষয়টি সম্পর্কে আরো স্পষ্টভাবে জানতে সুখীদের বাড়ি জাফরাখালী গ্রামের উদ্দেশ্যে তালাশ টিম। বাড়ি বলতে একটি ঘর পাওয়া গেল, তালা ঝুলছে, মানে কেউ নেই। প্রতিবেশীরা জানালো কয়েকদিন ধরেই তারা এখানে থাকে না। কেন? ওই যে মাইয়ের ওই সমস্যা, এই জন্য বাড়ি থাকে না। কি সমস্যা? সমস্যা ওই মাইয়ের গর্ব হয়েছে না, বললো হয়েছে, এই জন্য। বেশ কিছুক্ষণ চেষ্টার পর সুখীর মায়ের খোঁজ পাওয়া গেল। সে এই গ্রামেরই মুন্সিবাড়িতে গৃহকর্মীর কাজ করে, থাকা খাওয়াও মুন্সিবাড়িতেই। মান্নানিয়া কারি চাবে, মান্নানিয়ার বউ চারজন দানে, চার পোলার এখন দানে চিনি আমার ডাকে কোপাইবে। আমার মেমানির যেতে রায় নাই ভাই, বাবু মোর এত দূর নিয়ে পৌঁছাইছি, আমার কোনো কেলেম নাই। এই দেশ আপনারা সবাই টিভিকেই দেয়। ঘটনা অস্পষ্ট। আনোয়ারার মতো একজনকে কেন মারবে গ্রামের প্রভাবশালী মান্নান? এই অস্পষ্টতা কাটাতে মান্নানের বাড়ির দিকে রওনা দিল তালাশ টিম। ভাগ্য খারাপই বলতে হবে, মান্নানকে বাড়িতে পাওয়া গেল না, কিন্তু মান্নানের বাবা, স্ত্রী ও তার সন্তানদের পাওয়া গেল। তাদের অভিযোগ সুখীর পরিবারের বিরুদ্ধে। তার মা ব্যবসায়ী, এই মেয়ে ব্যবসায়ী, তারা সবাই ব্যবসা করিয়ে খায়। ব্যবসা মানে কিসের ব্যবসা? তাদের ব্যবসা, তারা দেহ ব্যবসা করিয়ে খায়। কার বাচ্চাটা? ইউনুসের। কিভাবে বুঝলেন আপনি? এটা তো বলতেছেন। হ্যাঁ বুঝি না, তাই না এত অর্ডার মর্ডার করো। ঘটনা জট পাকিয়ে যাচ্ছে। সুখীকে খুঁজতে গিয়ে ঘটনা এতটাই বিস্তৃত হচ্ছে যে কোথায় গিয়ে এর শেষ হয় সেটা ধারণা করাই কঠিন হয়ে যাচ্ছে। একজন সাধারণ গৃহকর্মীর মেয়ে থেকে ঘটনা গড়াতে গড়াতে গ্রামের প্রভাবশালী মান্নান পর্যন্ত গেল। এর পরের নাম ইউনুস হুজুর। দেখা যাক এই ঘটনার সাথে ইউনুস হুজুর কিভাবে জড়িত। ইউনুস হুজুরের বাড়িতে হাজির তালাশ টিম।
আমি এই মহিলার ওই অসহায় মানুষের পক্ষে বিদায় মিডিয়ার সামনে কথা বলি, পেপারে আমার নাম আসছে এবং আমি সত্যের বিশ্বাস চাই। আমি ওদের বলছি যে তোরা কাজ কর, কেউ যদি কোনো একটা মানুষ না থাকে আমি তোদের সত্যের পক্ষে ইনশাল্লাহ আছি। সব মানুষের বয়স্ক করে নিয়ে গেছে, শুধু আমার নিতে পারে নাই। ইউনুস হুজুরের বাড়ি থেকে ফেরার পথে তালাশ টিমের সামনে হাজির মান্নানের শ্বশুর আলহাজ মাওলানা আব্দুর রব। নিজের মেয়ের জামাই মান্নান সম্পর্কে বললেন তিনি। নিজের মেয়ের জামাই সম্পর্কে শ্বশুরই এমন কথা বলছেন, তাহলে এরকম অনেক আছে মানিয়েছে, এই চরিত্র ভালো না। এই মান্নানের কর্মকাণ্ড সম্পর্কে দেখি সবাই জানে। দুর্ঘটনা ঘটাইছে, আরো অনেক ঘটনার কথা বেরিয়ে আসতে লাগলো। এতগুলো মানুষ কি তাহলে সবাই মিথ্যা বলছেন? আবারও মান্নানের স্ত্রীর কাছে গেল তালাশ টিম। ধরেন গণ্যমান্য 5 জন আছে না, আলতা পালাদার আছে, শুকুরাজি আছে, সাবেক চেয়ারম্যান আছে, মামুন মেয়ে আছে, জিগাইবেন ভালো মানুষের কাছে জিগা। মামুন পুরো নাম সৈয়দ মাহরুর রব মুর্তজা হোসেন। তিনি বামনা উপজেলার সাবেক চেয়ারম্যান, এখন একটি মহিলা কলেজের অধ্যক্ষ। সুখীর মা আনোয়ারা বেগম মান্নানের বিচার চাইতে এই মামুনের কাছে এসেছিলেন। মেয়ে যখন মান্নানের কথা বলে তখন মান্নানকেই ওখানে দোষী করে তার সাথে বিয়ে পড়ানো হয়েছে। গর্ভের বয়স যখন 7 মাস, তখন একটা আমি জানি যে একটা আনুষ্ঠানিকতা, ধর্মীয় মতে একটা আনুষ্ঠানিকতা করা হয়েছে। এটা কি আইনগত ভাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য কিনা এই সরাটা, বা এটা আইনগত ভিত্তি আছে কিনা? এটা আইনগত ভিত্তি না, কিন্তু ধর্মীয় ভিত্তি আছে। সরা প্রাথমিকভাবে মনে হচ্ছে সুখীর সাথে গ্রামের প্রভাবশালী মান্নান যা করেছে তা সামাল দেওয়ার জন্যই এই বিয়ের পদ্ধতি বেছে নেওয়া হয়। আসলেই ধর্মীয়ভাবে কোন পরিস্থিতিতে এটা করা হয় বা এর কোনো আইনগত ভিত্তি আছে কিনা তা পরিষ্কার নয় আমাদের কাছে। তাই এই সরা বিয়ে সম্পর্কে ধারণা নেওয়া দরকার। তালাশ টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে সুখী সর্বপ্রথম ধর্ষণের শিকার হয়েছে বরগুনা জেলার বামনা থানার জাফরাখালী গ্রামের এই বাড়িতেই। ক্লাস শেষ করে সুখী দিনের বেশিরভাগ সময় এই ঘরে একাই থাকত। সুখীদের ঘরের পাশেই এই জমি মান্নানের। এখানে কাজ করার অজুহাতে মান্নান মূলত সুখীর উপরে নজর রাখত। এরপর বিভিন্ন সময়ে নানা কৌশলে স্বার্থ সিদ্ধি করেছে মান্নান। নিজে কইয়েছে যে হ্যাঁ আমার জন্ম, আমার সন্তান, সরা পড়াই গেছে মামার মেয়ে। এই সরা বিয়ে সম্পর্কে স্থানীয়দের ধারণা আছে। যেকোনো মানুষই অবৈধ যে সন্তান হয়, আমরা একটা আধুনিক সমাজে এবং 21 শতাব্দীর মানে যেই সময় ফ্রেমওয়ার্কটার কথা আমরা বলি, গ্লোবালাইজেশনের যে যুগের কথা বলি, সেই জায়গায় কিন্তু এই ধরনের বিয়ে আমি মনে করি না যে এর কোনো গ্রহণযোগ্যতা বা কার্যকরী কোনো ভিত্তি আছে। সুখীর ঘটনায় সরা বিয়ের আশ্রয় নেওয়া হয় আসলে মান্নানকে বাঁচানোর জন্য। বামনা উপজেলার সাবেক চেয়ারম্যান মামলা হওয়ার আগে ধর্ষণের ঘটনাটিকে কিভাবে সামাল দিয়েছেন সেটা শুনুন। স্ট্যাম্পে সই দিলাম, স্ট্যাম্পে লেখা হবে যে মেয়ের ছেলে বিয়ে হইল এবং এই অবস্থায় প্রেক্ষাপট পর্যালোচনা করে বিয়ে হল এবং এরপরে এদের সন্তান প্রসবের পর সন্তানের মানে পিতৃত্ব নির্ধারণের করার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। অর্থাৎ 2 লাখ টাকা দিয়ে মামলা খতম করে দেওয়ার সিদ্ধান্ত ছিল তাদের। সে প্রস্তাবে রাজি না হয়ে সুখীর মা বিচার চাইতে গিয়েছিলেন সাবেক চেয়ারম্যান মামুনের কাছে। তিনিও একই ধরনের প্রস্তাব দিলে টাকার বিনিময়ে 2টি শিশুর সাথে অন্যায় করতে রাজি হননি সুখীর মা আনোয়ারা বেগম। কিন্তু তিনি এটা বুঝতে পেরেছিলেন যে এই সংগ্রামে তার পাশে থেকে সমর্থন দেওয়ার মতো কেউ নেই, তাই বাধ্য হয়ে আদালতে গিয়ে মামলা করে দেন। ঢাকায় সুখীর অবস্থান সম্পর্কে জানতে পেরেছে তালাশ টিম। প্রায় 3 মাস আগে আদালত থেকে মান্নানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ আদালতের এই নির্দেশ বাস্তবায়ন করবে। এবার তাহলে বামনা থানায় যাওয়া যাক, দেখা যাক আদালতের সেই নির্দেশ কতটুকু বাস্তবায়িত হলো। কিন্তু আমরা এটা নিশ্চিত যে মান্নান এখনো গ্রেফতার হয়নি। যেহেতু ওয়ারেন্টটি ঢাকা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের
সেখানে আমরা যেহেতু ওয়ারেন্টটা তামিল করতে পারিনি, সেই ব্যাপারে আমরা ওই সংশ্লিষ্ট আদালতে একটা প্রতিবেদন দাখিল করি। মান্নানের বিরুদ্ধে সুখীর দায়ের করা মামলায় বাদী বিবাদীর হাজিরার দিন। আদালতের বাইরে বাদী বিবাদী পক্ষের লোকজনের ভিড়, কিন্তু এই নিয়ে তৃতীয় দিনেও অনুপস্থিত আসামি মান্নান। আদালত চত্বরে 12 বছর বয়সী এক শিশু, তার কোলে 1 বছর বয়সী আরেক শিশু। এই হলো সুখী আর তার সন্তান। না আসামি হাজির হয়নি। বরগুনার মান্নানের কর্মকাণ্ড দেখতে দেখতে আপনারা অনেকেই হয়তো বাগেরহাটের সোহাগের কর্মকাণ্ডের কথা ভুলে গেছেন। মান্নান আর সোহাগ এই দুজনেরই কর্মকাণ্ডের বিচার আদালতে প্রক্রিয়াধীন, কিন্তু তারা কেউই এখনো গ্রেপ্তার হয়নি। তালাশ টিম এবার সুখীর কাছে জানতে চায় মান্নান কিভাবে তার জীবনকে নরক যন্ত্রণায় ভরিয়ে দিয়েছে। সুখীকে এখন নিজের এবং সন্তানের নিরাপত্তার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াতে হচ্ছে। কাউকে বিশ্বাসও করতে পারে না সে। তালাশ টিমকে তার কাছাকাছি যেতে তাই ধৈর্যের পরিচয় দিতে হলো। 12 বছর বয়সী একটা শিশুর জীবন কতটা যন্ত্রণাময় হতে পারে, সুখী হয়তো তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। যখন জাফরকালে স্কুলে পড়তাম গ্রামের বাড়িতে, আসা যাওয়া করতাম, ওই আব্দুল মান্নান আমাকে অনেক নির্যাতন করত। তারপরে কয়েকদিন পরেই হঠাৎ আইয়া বলে যে তুমি আমাকে বললে আও নাই, তোরে তো আমি খুঁজি। আমাকে পানি দিতে বলছিল স্যার, পানি দিয়েছি, পানি আনতে গেছি বারান্দা দিয়া ঘরের ভিতরে ফুল দিয়ে দরজা দিয়ে, তারপরে আমি জোর করে আর ভয় দেখাইছি। মান্নান পলাতক, কিন্তু তার অপকর্মের ফসল সুখীর কোল জুড়ে আসা সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার তৎপরতা থেমে থাকেনি। গোপনে 4 জন আইনজীবী নিয়ে আত্মসমর্পণের জন্য আদালতে হাজির হয় মান্নান। এ সময় তার পক্ষের আইনজীবীরা মান্নানের জামিন চাইলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়। প্রথমে পলাতক, তারপর গোপনে আদালতে হাজির হয় মান্নানের চেহারা দেখতে পারেননি আপনারা। এবার একটা স্থির চিত্রে দেখে নিন মান্নানকে। ঢাকায় আরেক সুখীর হারিয়ে যাওয়া একটি অপহরণ মামলা এবং এই ঘটনার সূত্র ধরে বাগেরহাটের মোরেলগঞ্জে গিয়েছিল তালাশ টিম। সেখানে গিয়ে দেখা যায় গ্রামে আগে থেকেই স্ত্রী সন্তান আছে অভিযুক্ত সোহাগের, কিন্তু সোহাগকে খুঁজে পাওয়ার জন্য মাত্র একটি সূত্র ছিল তালাশ টিমের কাছে, আর তা হলো চাকরির জন্য তৈরি করা সোহাগের জীবন বৃত্তান্ত। মান্নানের পেছনে ছুটতে ছুটতে সোহাগকে নিয়ে অনুসন্ধানও বহুদূর এগিয়ে গেছে। সোহাগ ঢাকায় চাকরি খুঁজছে এটা জানতে পেরে ফেসবুকেই তাকে একটা চাকরির প্রস্তাব দেয়া হলো। তারপর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সামনে তালাশ টিমের অবস্থান। সোহাগ চাকরির জন্য এখানে আসবে দেখা করতে, তবে অপেক্ষায় শুধু তালাশ টিম নয়, সোহাগের জন্য অপেক্ষায় আছে গোয়েন্দা পুলিশও। তারপর না, আসলে আমি অপহরণ করি না, সেও আমাকে ভালোবাসছে, আমিও তাকে ভালোবাসছি। তার দেয়া তথ্য অনুযায়ী সুখীকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এই সমাজে এমন সুখীদের সংখ্যা কতজন সুখীর নামটাই বড় প্রহসন তাদের কাছে। কতজন সোহাগের ঘটনা জানি আমরা, কতজন মান্নানের ভীমরতির শিকার হয় শিশুরা, এসবের উত্তর জানি না আমরা। তবে অনুসন্ধান করতে গিয়ে এটুকু বুঝতে পেরেছি যে সমাজের সুবিধা বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুখীদের অনেকেরই জীবন এমন প্রহসনের হয়। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150
তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।